খবরদার, অনেক অপরাধ করেছ, আর নিরীহ প্রাণ হত্যা করো না। নরহত্যা মহাপাপ। মূর্খ তুই জানিস না নরবলিদান মহাপুণ্য? আমি যে রক্ত পান করি সে রক্ত পান করেন স্বয়ং চামুন্ডা। আমি তো মায়ের সেবা করছি, এতে পাপ কোথায়? আমি মূর্খ নই, তুমি অর্বাচেন। হ্যাঁ, শাক্ত আচরণে বলি প্রথা আছে, কিন্তু আপন কুস্বার্থে ধারাবাহিকভাবে নরহত্যা করে চলা, তাও আবার বলির নামে, এমন কাজ মহাপাপ। তোমায় আমি বারণ করছি, রায়চৌধুরী বংশের এই শেষ কুলপ্রদীপ, একে তুমি কেড়ে নিও না। আমি আমার সাধনার জোরে বুঝতে পারছি যে কারণে তোমার এত কাঠ খড় পোড়ানো, সে কারণ অসফল হবে। তুমি গোড়াতেই ভুল করেছ। ভুল মানে কি ভুল করেছি আমি? প্রকাণ্ড খড়গ হাতে সাক্ষাৎ যমদূত আকৃতির চণ্ডপ্রসাদ কাপালিক আমার দিকে রক্ত চোখে চেয়ে এই প্রশ্ন করল। মন্দিরের দৃশ্য অতি ভয়ানক। দেবী চামুন্ডার প্রস্তর মূর্তি আর তার চারদিকে 108টা নরকরটির মধ্যে তেল সলতে দিয়ে জ্বালানো হয়েছে ভয়াবহ আগুন শিখা। দেবাসনে একটি শিবা, না পাথরের নয়, জীবন্ত লক্ষণযুক্ত একটি শিবা, কাপালিকের মহাসাধনার সিদ্ধি লাভে বদ্ধপরিকর। আমরা জানি অতি প্রাচীনকালে বঙ্গদেশে কালী পূজার চল আরম্ভ হওয়ার বহু আগে যে মাতৃমূর্তির আরাধনা হতো তা দেবী চামুন্ডার। আজকাল বহু প্রত্নতাত্ত্বিক ব্যক্তি নিজেদের গবেষণায় আবিষ্কার করছেন এই কথা সত্যি। বঙ্গের একাধিক স্থানের মাটির তলা থেকে পাথরের চামুন্ডা মূর্তি পাওয়া গিয়েছে। তা যাক সে কথা, আপনি যা বলছিলেন এখন তাই বলুন। বললাম আমি। ঠাকুরমশাই চায়ের পেয়ালায় চুমুক দিলেন, বললেন, সেই কথাই তো বলছি, একটা ঘটনা শুনবে আর তার অতীত বর্তমান জানবে না, এ আবার কেমন কথা? নিশ্চয়ই, আপনি যা জানাতে চান আমরা সব শুনব। এবার যদি বাকিটা বলেন। হ্যাঁ, তাই বলি। দেবীর সামনে একটা বিশাল হাঁড়ি কাঠ, তার মধ্যে রাখা হয়েছে রাজেশ্বরী গ্রামের জমিদার বাড়ির ছোট ছেলেকে। ছেলেটির কোনো চেতনা নেই, বশীকরণ বিদ্যায় তাকে বেহুশ করে রাখা হয়েছে। ভেবে দেখো কেমন সেই দৃশ্য। ভেবে আমাদের গায়ে কাঁটা দিল। আমরা কেউ কিছু বলছি না দেখে ঠাকুরমশাই অল্প হাসলেন, তারপর বললেন, ভয় পাওয়ারই কথা, কিন্তু আমি ভয় পেলাম না, কারণ ততক্ষণে স্পষ্ট বুঝতে পেরেছি আমার ভয় নেই। নবারুণ রায়চৌধুরীরও কোনো ভয় নেই। আজ কেবল একজনেরই জীবনে মহাভয় আসতে চলেছে। যতই হোক সে একজন মানুষ, তাই আমি তাকে বাঁচানোর চেষ্টা করলাম। তুমি বুঝতে পারছো না কোন ভুলের কথা বলছি? না না, পারছি না। আমার মনে হচ্ছে তুই আমার কাজ বন্ধ করতে এসেছিস। অনর্থক অনর্থক হেয়ালি করছিস যাতে আমি একটা ভুল করি, কিন্তু তা যে হওয়ার নয়। আমি আমি চণ্ডপ্রসাদ কাপালিক বহু বছর কঠিন এবং করাল সাধনা করেছি। এবার আমার সিদ্ধি পাওয়ার পালা। এই মুহূর্তে আমি কোনো ভুল করব না। আমার ওই অবস্থাতেও হাসি পেল। আমি বললাম, শুনেছিলাম মরার আগে অনেকেরই মাথা খারাপ হয়ে যায়, আজ নিজের চোখে দেখছি সত্যিই তাই হয়। মাথা খারাপ আমার? হ্যাঁ, বুঝেছি বুঝেছি, মাথাটা আসলে কার খারাপ হয়েছে। যাক, আমার এখন পাগলের প্রলাপে কান দেওয়ার সময় নেই। তোর ব্যবস্থা আমার অনুচরেরাই করতে পারবে। বলে সে মন্দিরের এক কোণে তাকালো, যেখানে কিছুই ছিল না। প্রদীপের অল্প আলো গিয়ে পড়েছিল মন্দিরের সেই কোণাটায়। এই দৃষ্টিপাতে সেখানে জন্ম নিল এক ভয়াল দর্শন প্রেত মূর্তি। সব দেহ মাংস মজ্জা ঝরে ঝরে পড়ছে সর্বাঙ্গ থেকে।
সে পায়ে পায়ে এগিয়ে আসতে শুরু করে দিয়েছে কাপালিকের দিকে। কাপালিক নিজের ক্ষমতায় এতটাই মত্ত যে মহা বিপদ টের পাচ্ছে না, আমাকেই যা নয় তাই বলছে। তুই আসলে কিছুই জানিস না। গূঢ় মহাতন্ত্র গ্রন্থ অধ্যয়ন করে দেখবি, তাতে এমন অনেক প্রথা আছে যা দেখতে চরম, কিন্তু আসলে মহামঙ্গলকারী ক্রিয়া। এই বলিদান পদ্ধতিও সেই রকমই এক মহাপ্রথা। যাক যাক, সে কথা। তোর সঙ্গে কথা বলে আমি সময় নষ্ট করতে চাই না। আবার মহা অর্ঘ্য নিবেদনের সময় চলে যাচ্ছে। বলেই রায়চৌধুরী বংশের ছোট ছেলেকে বলি দিতে উদ্যত হলো সে। আমি ঠিক সেই সময় মুহূর্তের জন্য বিচলিত হয়ে পড়লাম। সত্যি, যখন দেবতারা এই মহাদেবীর আরাধনা করতেন তখন তারাও নরবলি দিতেন সিদ্ধ কাম হওয়ার জন্য। তাই এখন এই কাপালিক যা করতে যাচ্ছে এই অবস্থায় তাও তন্ত্রসম্মত। তাই তাকে বাধা দিয়ে দেবীর রোষেই পড়ব। কিন্তু এ কথাও ঠিক, বলি যদি সে দিয়েও ফেলে তাতেও দেবী রুষ্টই হবেন। কিন্তু কেন? কারণ বলি প্রদত্ত যে কোনো বস্তুর সর্বাঙ্গ নিখুঁত হওয়া প্রয়োজন। কোথাও কোনো খুঁত থাকলে ক্রিয়ায় ফল উল্টো রকম ফলে। দান তো দেবী গ্রহণ করবেনই না, উল্টে চরম অনর্থ হবে। তাহলে কি ওই বলির সর্বাঙ্গ নিখুঁত ছিল না? না, ছিল না। রায়চৌধুরী বাড়ির প্রবীণ সরকার যখন মটলেনে আমার কাছে এলেন তখন ওনার মুখেই শুনেছিলাম। ঠাকুর মশাই, আপনি তো এর আগেও আমাদের ওখানে গেছেন, জানেনই তো ওনারা কেমন মানুষ। তা জানিবই কি, রায়চৌধুরীরা সব দিক থেকেই বড় মানুষ, যেমন মর্যাদায় তেমনি মনে। কথাটা সত্যি। হ্যাঁ, হতে পারে তারা জমিদার, কিন্তু অত্যন্ত নিরীহ। প্রজাদের কখনো কোনো রকম অত্যাচার করেননি, বরং তাদের ভাইয়ের মতো দেখতেন। অতি দুঃখ যাদের, তাদের খাজনা মকুব করে দিতেন। জমিদার অর্ধেন্দু রায়চৌধুরী, তার ছেলেরাও ছিল তেমনই। আর জমিদার বাড়ির কর্তৃত্ব সাক্ষাৎ জগদ্ধাত্রী, নামেও যেমন কাজেও তেমন। গ্রামের মেয়েরা তাকে মা বলে সম্বোধন করেন। তাই সব কিছু জানা থাকার দরুন আমি সরকার মশাইকে বললাম, হঠাৎ এমন কি হলো সেখানে যে আপনি আমার কাছে এলেন? হলো বলতে খুবই লজ্জার কথা। জমিদার মশাইয়ের এক ছোট ভাই ছিলেন, তিনি সকলকে শত্রু মনে করতেন চিরকাল। দাদার প্রতি ছিল তার প্রচণ্ড হিংসা। কোনো কারণ নেই, অকারণেই তিনি অশান্ত হয়ে থাকতেন সব সময়। এ আজ থেকে প্রায় 30 বছর আগেকার কথা, যখন তার বিয়ে ঠিক হচ্ছে যাতে সংসারে মনে বসে এই ভেবে, তখন তিনি বললেন, না না, আমি এসব বিয়ে থা করতে পারবো না। সে কি ছোট, তোকে আমরা সংসারই করতে চাইছি আর তুই বিয়ে করবি না বলছিস? কিন্তু কেন? বিশেষ কোনো কারণ আছে কি? হ্যাঁ আছে, খুব বিশেষ কারণ আছে। আচ্ছা, সে কারণ কি আমায় বল। দেখ, বাবা মা নেই, আমি তো তোর অভিভাবক, বল। আজ্ঞে না, তুমি এই গোটা গ্রামের অভিভাবক হতে পারো, কিন্তু আমার কেউ নও। আমি এখন আর ছোট নই যে তুমি তোমার জমিদারির মধ্যে আমাকেও তোমার মুখাপেক্ষী ভেবে ধরতে পারবে। হ্যাঁ। সে কি, ছোট বড়র কথা উঠছে কেন? তুই আমার ভাই, আমি তোর দাদা। আমরা একসঙ্গে জমিদারি পালন করব, প্রজাদের ভালো মন্দ দেখব, আর সুখী হবে আমাদের সংসার। তুই কি চাস না এমনটা হোক? না না, চাই না। আমি এর চেয়ে অনেক বড় কিছু চাই, যা এত বড় যার কাছে আর সব কিছু ছোট মনে হয়। তোর কথা কিন্তু আমি কিছুই বুঝতে পারছি না ভাই। সময় হলেই সবই বুঝবে। এখন তুমি যাও, আমার ধ্যানের সময় হলো। ধ্যান বলতে? সরকার মশাইকে জিজ্ঞাসা করলাম আমি। তিনি বললেন, তিনি জপ ধ্যান করতেন। নিজের ঘরের দরজা বন্ধ করে কী সব বইপত্র পড়তেন। সবসময় তার চোখ রক্ত জবার মতো লাল হয়ে থাকত। খাবারেও রুচি ছিল না। একবার এক চাকর জমিদার মশাইকে গোপনে জানালো, বাবু, এখন কথা বলবো? হ্যাঁ বলো, কি বলবে? আগে কর্তা,
আজকে ভোরের দিকে আমায় একবার বাগানে যেতে হয়েছিল, তো সেখানে যেতে গিয়ে দেখলাম যে তিনি এসেছেন। আর রাতে যে তিনি ছিলেন না তা জানতে পেরেছি। রাতে শোয়ার আগে তার ঘরে জলের ঘটি রাখতে গিয়ে আমি জানতে পেরেছি। বুঝলাম। জানতে হবে ছোট রাতে কোথায় যাচ্ছে আর গায়ে ছাই বা মাখছে কেন। তারপর কি হলো? সরকার মশাইকে জিজ্ঞাসা করলাম আমি। তারপর কি হলো আর জানা হলো না। ভাইকে যখন ডাকতে বললেন তখন চাকর এসে জানায়, ছোট কর্তা ঘরে নেই। সে কি রঘু, এই তো বললি সে ভোরে ফিরেছে, তবে এই সাত সকালে আবার কোথায় গেল? আগে তা তো জানি না, তবে দারোয়ান বললে যে ছোট কর্তা খানিক আগে নাকি তার সম্মুখ দিয়ে চলে গেছেন। তারপর খোঁজ পাওয়া তার গেল না। এমনি করে কেটে গেল এতগুলো বছর। হঠাৎ এই মাস তিনেক আগে জঙ্গলের পোড়ো মন্দিরে ঘণ্টা বেজে উঠল। কজন সাহস করে গিয়ে দেখল এক বিকট দর্শন কাপালিক এক ভয়ঙ্কর দেবীর পুজো করছে ঘণ্টা বাজিয়ে। জমিদার মশাইও খবর পেয়ে দেখতে গেলেন। আমিও গিয়েছিলাম তার সঙ্গে। মনে আছে তিনি কাপালিককে এক নজর দেখেই বললেন, এ কি ছোট বাবা প্রসাদ, তুই তুই ফিরে এসেছিস? তাও এইভাবে? এখানে কেন ভাই? বাড়ি চল, সেখানে তোর ঘর তোর জন্যই অপেক্ষা করছে। চল ভাই। আহ, কে তোমার ভাই? আমার হাত ধরছো কেন? আমি বামাপ্রসাদ নই, আমি চণ্ডপ্রসাদ কাপালিক। সংসারে আর ফিরে যাওয়ার কোনো উপায় নেই আমার। আমি মহাসাধনা করেছি। সাধনার আর 3 ধাপ বাকি, তা পূর্ণ হলেই আমি অসীম শক্তির অধিকারী হব। হ্যাঁ, আমার বশবর্তী একদল অপার্থিব শক্তিধর পিশাচ থাকবে, যাদের দিয়ে আমি যা ইচ্ছা তাই করাতে পারবো। এই দেবী চামুণ্ডার আশীর্বাদ। তখন কোথায় থাকবে তোমার জমিদারি আর কোথায় থাকবে তুমি? খুঁচিয়ে দেবো তোমার সব সাথ। যাও, চলে যাও এখান থেকে। আমার জন্য দুঃখ না করে আসন্ন 3 দুঃখের জন্য অপেক্ষা করো গিয়ে। যাও। বলেই হেসে উঠল সে। সে অট্টহাসি শুনে গায়ে কাঁটা দেয়। আমরা সবাই চলে এলাম সেখান থেকে। আর কি বলবো ঠাকুর মশাই, তার ঠিক কয়দিন পর ছিল অমাবস্যা। বড় দাদাবাবু নিখোঁজ হলেন, কোথাও পাওয়াই গেল না তাকে। পরদিন সকালে জমিদার বাড়ির সদর দরজায় পাওয়া গেল একটা জবা ফুলের মালা আর অশোক পাতায় লেখা কটা কথা। রক্ত চন্দনে লেখা হয়েছে, 3 ধাপের 1 ধাপ বেরিয়ে এলাম তোমার বড় ছেলের প্রাণের বিনিময়ে। এই কথা জানাজানি হতেই চারিদিকে অন্ধকার হয়ে এলো। গিন্নিমা কেঁদে কেঁদে বিছানা নিলেন। জমিদার মশাই লাঠিয়ালদের নিয়ে আক্রমণ করলেন, কিন্তু কোনো লাভ হলো না। মন্দিরের পাথরের দরজা এমনভাবে বন্ধ করা আছে যে কেউ দরজা খুলতেই পারল না। পারার কথাও নয়, মন্ত্রে বেঁধে রাখা হয়েছে দরজা। কোনো অস্ত্রেই দরজা ভাঙা যাবে না, বিপরীত মন্ত্র ছাড়া। হ্যাঁ, তা যা বলেছেন। ব্যর্থ হয়েই ফিরে এলো সবাই। এর পরের মাসেও ঘটল একই ঘটনা। মেজো দাদা চলে গেলেন। জানি না তাদের কি হয়, কিন্তু তারা যে আর বেঁচে থাকেন না তা একেবারে নিশ্চিত। দ্বিতীয় অশোকপত্রে আবার লেখা এলো, 2য় ধাপও পেরিয়ে গেলাম তোমার মেজো ছেলের রক্তে চিঠি লিখছি। চিঠি পড়েই জমিদার মশাই বিছানা নিলেন। নায়েব মশাই মাস 6 জন্য পশ্চিমে বেড়াতে গেছেন। বুঝতেই পারছেন এই সময় জমিদারির কি হাল। ছোট দাদাবাবু যথেষ্ট বুঝতার হয়েছেন। 22 বছর বয়স হলো তার। তিনি কাছারিতে বসতেও চাইলেন বাবার অবর্তমানে, কিন্তু গিন্নিমা তাকে মাথার দিব্যি দিলেন। খবরদার ছোট খোকা, তুই যদি বাড়ির বাইরে 1 পাও রেখেছিস তবে আমার মরা মুখ দেখবি। এ তুমি কি বললে মা? কাজ করার লোক নেই, এখন কি করে আমি বসে থাকতে পারি বলো তো? এমন করলে প্রজাদের কি হবে? সেসব আমি জানি না। সরকার মশাই আছেন, খাজাঞ্চি মশাই আছেন, আরো অনেকেই আছেন, তারা অভিজ্ঞ। মোট কথা, তুই ঘর থেকে বেরোবি না, এই আমার সিদ্ধান্ত। ছোট দাদাবাবু মায়ের কথা শুনলেন। কোনো রকমে কাছারির কাজ চলতে থাকলো। আবার এলো অমাবস্যার দিন। জমিদার মশাইয়ের হুকুমে ছোট দাদাবাবুর ঘরে এক চাকর রাতে থাকার কাজ পেল। আর সে যখন ঘরের ভিতরে জেগে থাকে, তখন ঘরের বাইরে আরও 2 জন দরজা আগলে জেগে বসে থাকে। ছোট দাদাবাবু পলঙ্কে বিশ্রাম করেন। এমনই হচ্ছিল, কিন্তু আজ সকালে দেখা গেল দাদাবাবু পালঙ্কে নেই। গোটা বাড়ির কোথাও নেই। তার ঘরের পিছনের দেওয়ালে সিঁধ কাটা হয়েছে।
বেশ ভালো করে কেউ তাকে নিয়ে গিয়েছে, কারণ তার নিজের তো আর শক্তি ছিল না। কেন শক্তি ছিল না কেন? আগে গতকাল দুপুরে কল ঘরে পা পিছলে পড়ে তার হাঁটু জখম হয়েছে, রক্তারক্তি কাণ্ড একেবারে, যেটা কতটা এমন গভীর যে সোজা করে পা ফেলা যাচ্ছিল না ব্যথার তাড়নায়। এই কথাটা শুনে আমার মুখে হাসি ফুটল। আমি বললাম, বেশ, এবার তবে চলুন ওদিকে। সে সফল হবে না, কিন্তু আনাড়ির মতো একটা প্রাণ নিয়ে বসবে। রীতিনীতি তার জানা আছে, কিন্তু এখন সে সিদ্ধির মোহে অন্ধ। লাভের থেকে ক্ষতির দিকটা এখন সে ভুলেও দেখবে না। আপনার কথা তো আমি কিছু বুঝতে পারলাম না। সব বুঝিয়ে দেব, এখন তাড়াতাড়ি রওনা দিতে হবে। বেশ বেশ, চলুন তবে। আমি তো আপনাকে নিয়ে যেতেই এসেছি, জমিদার মশাইয়ের আদেশে। আমি ওখানে আগেও গিয়েছি, হুগলির একটি গ্রাম, বর্ধিষ্ণু এলাকা। ট্রেন আর বাসে করে যখন গিয়ে পৌঁছলাম রায়চৌধুরী বাড়িতে, তখন সন্ধে হয়ে এসেছে। আমার মন বলছে ঘটনা ঘটবে মাঝরাতে, তবুও আমার তার আগেই গিয়ে পৌঁছনো দরকার। জমিদার মশাই আমায় দেখে ক্ষীণ গলায় বললেন, ঠাকুর মশাই, বংশে বাতি দিতে আর কেউ নেই। কোন পাপে এই ক্ষতি হচ্ছে আমার জানি না। আপনি আমার ছোট ছেলেটাকে বাঁচান, নইলে আমি আর আমার গৃহিণী একসঙ্গে মরব। তার শোক সইবে না। আমি ওনার মুখের দিকে চেয়ে বললাম, কথা দিচ্ছি আর কোনো ক্ষতি হবে না আপনাদের। আমার কাছে যদি খবরটা আরো আগে যেত, তবে নিশ্চয়ই এত ঘোরতর বিপদ হতো না। বেশ, এখন তাহলে আপনি বিশ্রাম করুন, আমি যাই। আপনি কোথায় যাবেন? জঙ্গলের সেই মন্দিরে। কিন্তু সে মন্দিরের দরজা তো খোলা যায় না। মন্ত্র বলে খুলব, আসি বলে আমি বেরিয়ে পড়লাম। সঙ্গে সরকার মশাই এলেন জঙ্গলের পথ পর্যন্ত। তারপর তাকে বিদায় দিয়ে আমি এগিয়ে গেলাম মন্দিরের দিকে। মন্ত্র বলে দরজা খোলার আগে জিজ্ঞাসা করলাম, চন্দ্রপ্রসাদ কাপালিক, তুমি ভিতরে আছো? আমি তারানাথ তান্ত্রিক। তোমার এই সাংঘাতিক কর্মকাণ্ড আজ আমি বন্ধ করতে এসেছি। দরজাটা কি তুমি খুলবে নাকি আমি খুলে ভিতরে যাব? কোনো সারা শব্দ এলো না। কিছুক্ষণ অপেক্ষা করে আমি দরজা খুললাম। মধুসুন্দরী দেবীর স্মরণ নিয়ে দরজা স্পর্শ করা মাত্র সেটা পিছিয়ে গেল কর কর শব্দ করে। এইবার আমি তোমায় অর্ঘ্য নিবেদন করছি মা, তুমি আমায় শক্তি দাও। একই আমার হাত নামছে না কেন? সময় চলে যাচ্ছে, আমি বলি দিতে পারছি না। একই লীলা তোমার মা, একই লীলা। আমি মূর্তি হয়ে দাঁড়িয়ে রইলাম। সেই বিভৎস সবধারী প্রেত ক্রমশ এগিয়ে এলো কাপালিকের কাছে। আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, আর মাত্র কয়েকটা বল। কাপালিক ততক্ষণে বিপদ বুঝতে পেরে গেছে। না না না, চলে যা, আমি মায়ের সাধক, তুই আমায় স্পর্শ করতে পারবি না। বিভৎস হুঙ্কার প্রতিধ্বনিত হচ্ছে দেওয়ালে দেওয়ালে। অবশেষে কাপালিকের হাত থেকে খসে পড়ল খড়কুটি, আর ঠিক তখনই সেই সব দেহ ঝাঁপিয়ে পড়ল তার উপর গর্জন করে। দুজনের ভয়ঙ্কর সংঘাত শুরু হলো। সেই জীবন্ত শিবা ডেকে উঠল গভীর নাদে। আর ঠিক তখনই একটু এগিয়ে গিয়ে যুব কাষ্ঠের ভিতর থেকে অসহায় ছেলেটিকে উদ্ধার করে নিয়ে এলাম আমি। তার চোখের দিকে এক দৃষ্টে তাকিয়ে তাকে আমার মন্ত্রে বশীভূত করতে শুরু করলাম। ওম রিয়েশো শ্মশান ক্রিয়াং নমঃ। ওম ক্রিং ভদ্রকাল্যে নমস্তুতে সন্তুষ্টা দেবী। দেখতে দেখতে তার ঘোর কেটে গেল। চারপাশে ভালো করে দেখে সে বলল, কি আপনি কে? আর আমি এখানে কি করে এলাম? এ তো সেই মন্দির যার বর্ণনা শুনেছি এতদিন। আর
এই বুঝি সেই ভীষণ দর্শন মূর্তি? মায়ের মূর্তি। তিনি কোমল, আবার তিনি করাল। ভয় করো না, নত জানু হয়ে প্রণাম করো। ওনার ইচ্ছাতেই তোমার বিপদ কেটেছে। হাড়ি কাঠটা দেখিয়ে বললাম, নয়তো তোমার ছিন্ন মুন্ড এতক্ষণে ওই খড়গের আঘাতে রক্তাক্ত হয়ে পড়ে থাকতো যুবকাষ্ঠের কাছে। শুনে সে শিউরে উঠল, বলল, তার মানে আমায় বলি দিতে চেয়েছিল, তাই না? হ্যাঁ। সে সাষ্টাঙ্গে মায়ের কাছে মাকে পানিপাত করতে লাগলো। মাগো, না জেনে যদি কোনো ভুল করে থাকি, সন্তান জ্ঞানে ক্ষমা করে দিও মা। তোমার চরণে কোটি কোটি প্রণাম। কিন্তু আমার আমার এক প্রার্থনা আছে। আমি আবার মায়ের দিব্যি লঙ্ঘন করেছি, তার যেন কোনো বিপদ না হয় মাগো, তার যেন কোনো বিপদ না হয়। মাকে প্রণাম করে ওঠার পর তাকে বললাম, দেখো, তুমি সজ্ঞানে তো মায়ের দিব্যি ভঙ্গন করনি, তাই তোমার কোনো দোষ হবে না। মা সুস্থ থাকবেন। কিন্তু আর দেরি নয়, চলো এবার আমরা ফিরে যাই। ফিরে যাব? কিন্তু আমি এখানে কি করে এলাম? আপনি কি জানেন কিছু? আর আপনিই বা এখানে কি করে এলেন? যতদূর মনে আছে, গতকাল রাতে অবধিও তো আপনাকে এই গ্রামে আমি দেখিনি। কলকাতা থেকে আপনি এলেন কখন? যখন আমার আসার কথা ছিল তখন এসেছি। এখন এই মন্দিরের মধ্যে থেকে বেরিয়ে যাওয়া দরকার, নয়তো যে ভয়ঙ্কর কাণ্ড শুরু হবে তা প্রত্যক্ষ করার শক্তি তোমার নেই। কি? এই কথা আপনি কেন বললেন? বলল কিশোরী, আমার অভিজ্ঞতা থেকে বললাম। আমি জানি সব ধারীর সংখ্যা উত্তর উত্তর বাড়বে। কাপালিকের ভাগ্যে আজ চরম দুর্ভোগ রয়েছে, কারণ সেই শিবা ঘন ঘন ডাক ছাড়ছে। সে আসলে ওদেরকেই ডাকছে ওর ভাষায়। মন্দিরে কাপালিককে নিয়ে যথেচ্ছ খেলা আরম্ভ করেছে সেই সব। আমি ছেলেটিকে নিয়ে অন্য এক পথ ধরে মন্দিরের বাইরে এলাম। তারপর পায়ে হেঁটে ফিরে এলাম জমিদার বাড়িতে। অবশ্য পথে ছেলেটিকে সমস্ত কথা খুলে বললাম। এবার মায়ের কোলে ছেলে ফিরে যেতেই জমিদার মশাই আমায় বললেন, ঠাকুর মশাই, আমার ছোট ভাই, সে কি করে আমার ছেলেদের প্রাণ নিল? কোন অপরাধে সে আমাকে নির্বংশ করতে চাইল? বলেই জমিদার মশাই সজল চোখে চুপ করলেন। আমি বললাম, কারণ এটা নয়, কারণ হলো খুবই গুরুহ এক প্রাচীন প্রচলন পদ্ধতি বা গোপন পদ্ধতিও বলতে পারেন। মহাযোগিনী তন্ত্র অধ্যায়ে এক ধরনের কঠোর সাধনা আছে, যা সাধক পালন করতে আরম্ভ করলে বছর 30, অর্থাৎ 2 যুগ আর 1 অর্ধযুগ সম্মিলিত হয়ে যে সময় দাঁড়ায়, তার পরবর্তী 3 ধাপ সাধককে তার নিজেরই রক্তের সম্পর্কের অবিবাহিত কুমারকে বলি দিতে হয়। আর তা করতে পারলে সাধক অতল ঐশ্বর্য লাভ করে। এই ঐশ্বর্য সোনা দানা নয়, এই ঐশ্বর্য অপার্থিব লোকের অসীম শক্তি করা আয়ত্ত করা, যা করতে পারলে সাধক জীবিত জগতের দাস হয়ে উঠতে পারে। নিজের ইচ্ছে মতো ওঠাতে আর বসাতে পারে পিশাচ লোকের আদিবাসীদের। আর কিছু নয়, সবার থেকে নিজেকে বড় দেখাতে পারে। যারা ছোট তারাই এরকম কৃত্রিমতার আশ্রয় নিয়ে থাকে, আর যারা বড় তারা আপনা থেকেই বড়। বিশেষ কোনো প্রচার ছাড়াই তাদের উদর্য চোখে পড়ে। যাক সে কথা, আপাতত আপনাদের আর কোনো বিপদ নেই। আর আমার ভাই তার কি হলো? জমিদার অর্ধেন্দু রায় চৌধুরী যে ঠিক কত বড় মনের মানুষ তা আমি আর একবার বুঝতে পারলাম। ভাই অত বড় ক্ষতি করেছে, তবুও তিনি ভাইয়ের সংবাদ জানতে চাইছেন। কিন্তু আমি দুঃখিত যে তাকে কোনো সুসংবাদ দিতে পারলাম না। আমি চুপ করে আছি দেখে তিনি বললেন, কি হলো ঠাকুর মশাই? বলুন না, বাবা কেমন আছে? সাধনা তো বানচাল হয়ে গেছে, সিদ্ধি তো সে পায়নি। এবার তাহলে তাকে বাড়ি এনে একটু সৎসঙ্গে রাখা যায় না? আমরা কি আর ভালো থাকতে পারবো না? হ্যাঁ, বলুন না ঠাকুর মশাই। আপনার ভাই আর জীবিত নেই।
সে মারা গেছে। কি কি কে মারলো তাকে? কে মারলো কাল সকালে জানতে পারবেন না। পরের দিন সকালে বেশ কিছু লাঠিয়াল আমি এবং জমিদার মশাই স্বয়ং গেলাম সেই জঙ্গলে। মন্দিরের গর্ভগৃহে কাপালিকের দেহের ছিন্ন ভিন্ন অংশ পড়ে রয়েছে। দেবী মূর্তি অন্তর্হিতা। এই পর্যন্ত বলে চুপ করলেন ঠাকুর মশাই। আমি বললাম, তারপর কি হলো? হলো বলতে সেই দৃশ্য দেখে জমিদার মশাই জ্ঞান হারালেন। ওনাকে তার লোকজনেরা যত্ন করে বাড়িতে ফিরিয়ে আনলো। তারপর আর কি, একটা দিন সেখানে থেকে আমি ফিরে এলাম কলকাতায়। কিন্তু সব বুঝলাম, শুধু ওই পাথরের দেবী মূর্তি কি করে অন্তর্হিত হলেন সেটা তো বুঝলাম না ঠাকুরমশাই। দেবীর আসল স্বরূপ তুমি জানো না, তাই বুঝতে পারছো না। দেবী হলেন সব বাহনা। এখানে তার পূজা আর কেউ করবে না, কারণ পূজারীকে তারই বাহন অপরাধের চরম শাস্তি দিয়েছে। অর্থাৎ রাজেশ্বরী গ্রামের রক্তাক্ত পর্ব ওখানেই সমাপ্ত হয়েছে দৈব আশীর্বাদে। এর চেয়ে আর বেশি কোনো ব্যাখ্যা চেও না। বলে ঠাকুরমশাই স্বচ্ছন্দে ধূমপান করতে লাগলেন। কিশোরী উঠে দাঁড়িয়ে বলল, চলো হে বিভূতি, এবারে বাড়ির পথ ধরা যাক। হ্যাঁ চলো। ঠাকুরমশাই বুঝতেই পারছেন, বাড়িতে পুজো। কথাতেই আছে, দুর্গা বা কালী পুজোর আয়োজন বাড়ির একটা মেয়ের বিয়ে দেওয়ার মতো বিষম শ্রমের কাজ। কর্তা বলতে বাড়িতে কেবল আমি, কাজেই এই কদিন আর আমি একটুও সময় পাবো না। তাই আর আশাও হবে না আপনার কাছে। আপনি কিন্তু সকাল সকাল পৌঁছে যাবেন। আরে বাবা, যাবো যাবো, অত করে বলতে হবে না। আরে বাহ, আমি আসবো ঠাকুরমশাইকে নিয়ে যেতে। তোমার বাড়িতে পৌষকালী পুজো হবে, আর তার পুরোহিত তারানাথ হবেন না, তা কি হয়? কিশোরীর কথায় ঠাকুরমশাইয়ের মুখে হাসি ফোটে। কালী পুজোর নেমন্তন্নের কথা শুনে ঠাকুরমশাই এই কাপালিকের গল্পের সূত্রপাত করেছিলেন আজ। বলেছিলেন, মায়ের পূজার নামে মানুষ রক্তাক্ত পাপ করে। আমাদের এই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। যারা চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুধু বেল আইকনটি টিপে নোটিফিকেশন অন করে দিন, যাতে আমাদের পরবর্তী কাজগুলোর খবর সবার আগে আপনার কাছে পৌঁছয়। ধন্যবাদ।